সারা চোখ মেলে তাকিয়ে চারিপাশে দেখল। বেশ সময় ধরে একজন নার্স গিয়ে বাইরে থেকে বাড়ির একজনকে ডেকে নিয়ে এলো। যেহেতু অর্ককে চিনত সারা, সেজন্যই ওর পরিবার অর্ককে ভিতরে পাঠায়। অর্ক নার্সটির পিছন পিছন কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকলো। সারার মাথায় স্থির রেখে এখনো চোখ চারিদিকে ঘোরাচ্ছে। মুখ দিয়ে কিছু বলতে চাইল, তবে কণ্ঠ স্পষ্ট বের হলো না। অর্কের চোখ ছাপিয়ে যাচ্ছে পানিতে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছে। তার পুচকি চোখ মেলে তাকিয়েছে। ডাক্তারদের ধারণা ভুল করে দিয়ে তার বোন, তার কলিজা আবার জেগে উঠেছে। সারাকে বিড়বিড় করতে দেখে অর্ক এগিয়ে গেল সারার দিকে। সারার হাত নড়ছে এখন। ডাক্তারদের মুখে হাসি। একজন নার্স এগিয়ে সারার হাত পাগুলো ভাঁজ করে আবার সমান করে দিতে থাকলো। অনেকদিন সোজা থাকায় হাত পা জয়েন্টে শক্তি নাই, তাই একটু নাড়িয়ে চাড়িয়ে দিল। অর্কের হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতে সারার মুখটা নিজের দু হাতের আঁচলায় নিয়ে এলো। অর্ক ভেবেছিল হয়তো তার বোনের স্মৃতি শক্তি নেই, তবে অর্ককে অবাক করে দিয়ে সারা অস্পষ্ট স্বরে বলে উঠল, ভাইয়া, আমার শুভ্র কই? কথাটা অনেক কষ্টে বললেও এরপর আর কথা বলতে পারল না। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেল সারার। ডাক্তার এসে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়ে ঘুমের ইঞ্জেকশন পুশ করলো সারার শরীরে। এখন মিনিমাম 6 ঘন্টা ব্রেন ফুল রেস্টে থাকবে। ডাক্তাররা সব ঠিক করে বেরিয়ে গেল কেবিন থেকে। ঠিক তখনই রুমে ঢুকলো অর্কের বাবা মা। নীলুফা ইয়াসমিনের চোখে পানি। তার মেয়েটার জ্ঞান ফিরেছে। পুরো 12টা বছর পর নিজের নারীছেড়া ধন, নিজের ছোট রাজকন্যাকে দেখলেন নীলুফা ইয়াসমিন চোখ ভরে। আগের দেখা আর আজকের দেখা অনেক আলাদা। আগের কান্নাগুলো ছিল কষ্টের, তবে আজকের কান্না আনন্দের। নিজের মেয়েকে নিজের কাছে রেখে দেওয়া যাবে, আর এই হসপিটালের মতো অভিশপ্ত জায়গায় রাখতে হবে না মেয়েকে। এদিকে অর্ক স্তম্ভিত কোমা থেকে ফিরে এসে নিজের বোনের মুখে প্রথম শব্দটা শুনল, ভাইয়া, আমার শুভ্র কই? আসলে কতটা ভালোবাসে ওই পুরুষকে, কিন্তু যখন জানবে শুভ্র তাকে চিনতে পারছে না, শুভ্রর স্মৃতিশক্তি নেই, তখন কি হবে? তার বোন তো খুব কাঁদবে, অসহায়ের মতো আর্তনাদ করবে। তখন সে কিভাবে সহ্য করবে তার পুচকির কষ্ট? অর্ক ক্যানোলা পরানো সারার হাতটা জড়িয়ে ঠোঁট ছল হাতে। তার বোনটা তাকে চিনতে পেরেছে, ভাইয়া বলে ডেকেছে, আর কি লাগে? এতেই বুকের ভেতর প্রবল এক শান্তির ঝড় বয়ে যাচ্ছে অর্কের। তালুকদার বাড়িতেও খুশির খবর পৌঁছে গেছে। সারার সেন্স এসেছিল, তবে বাড়ির কেউ যেন খুশি হতে পারছে না। কিভাবে খুশি হবে যেখানে ছেলের স্মৃতি নেই? মেয়েটাকে চিনতেই পারবে না। সেখানে মেয়েটার জ্ঞান ফেরায় কি আর খুশি হবে? যদি মেয়েটাকে বাড়িতে এনে হিতে বিপরীত হয়? নিজের ছেলেকে যদি হারিয়ে ফেলেন? শুভ্রর মাথায় যদি চাপ পড়ে? আনিতা বেগম থমথমে মুখে বসে আছে। এমনিতেই একবার গিয়ে দেখে আসবে ওকে। যেহেতু এ বাড়ির বউ ছিল, এ বাড়ির মেয়ের মতোই, সেহেতু দেখে আসা কর্তব্য, তবে নিয়ে আসবে না। যদি ছেলের কিছু হয়? সোফার অন্য পাশে বসে আছে ফারুক তালুকদার।
তার মুখেও চিন্তার রেশ। মেয়েটাকে তিনি বড্ড ভালোবাসেন, ঠিক নিজের মেয়ের মতো। এখন কিভাবে হসপিটালে রেখে আসবে বা অর্কদের হাতে তুলে দেবে, পুরো দায়িত্বটা তো তাদের, যেহেতু অ্যাক্সিডেন্টটা তাদের সাথে থাকতেই হয়েছিল। আর তার ছেলের বিয়ে করা বৈধ স্ত্রী সে, যদিও বিয়েটা চুক্তির, তবে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত ইসলামী শরীয়তে এ বিয়ের পরিপূর্ণ বৈধতা আছে। ফারুক তালুকদার ভাবছেন, মেয়েটাকে তার পরিবারের হাতে তুলে দিলে ছোট লোকের পরিচয় দেওয়া হয়ে যাবে। এদিকে যদি বাড়িতে নিয়ে আসে, সারা বারবার শুভ্রকে বললে শুভ্রর মাথায় চাপ পড়বে। তখন ছেলেটার যদি কোনো সমস্যা হয় তখন কি হবে ভাবতে পারছেন না তিনি, আর রীতিমতো ঘামছেন। সুমনা বেগম এক কাপ গরম চা এনে রাখলেন ভাসুরের সামনে টি টেবিলের, তারপর নিজে গিয়ে বসলেন সোফায়। পুরো সোফা জুড়ে সবাই বসে আছে। এক পাশে আনিস, অরু আর আনিশা, অন্য পাশে অন্তু, শ্রাবণ আর অহনা, শুভ্র ঘরে। বেশ খানিকক্ষণ চুপ থেকে গম্ভীর গমগমে কণ্ঠে ফারুক তালুকদার বলে উঠল, সারাকে এই বাড়িতেই নিয়ে আসব। আমি যাচ্ছি গিয়ে হসপিটালে সব ফর্মালিটি পূরণ করে নিয়ে আসছি, তোমাদের যেতে হবে না। ফারুক তালুকদারের কথায় সবাই অবাক হলো, তবে সব থেকে বেশি অবাক হয়েছে অহনা আর আনিতা বেগম ও সুমনা বেগম। আনিতা বেগম সাথে সাথে প্রতি উত্তর করলেন, তুমি কি ছেলের কথা ভুলে যাচ্ছ? কি হতে পারে ছেলেটার? তুমি জানো শুভ্রর মা, আমি না ভেবে কোনো সিদ্ধান্ত নেই না, এটাও নিশ্চয়ই ভেবে নিয়েছি। কিন্তু কিন্তু তুমি জানো এই কারণে আমাদের ছেলের কত বড় ক্ষতি হতে পারে। কিন্তু তুমি জানো ওর অসুস্থতা আর মেয়েটার অসুস্থতা আমাদের সাথে থাকতেই হয়েছে। ওরা বিবাহিত, একে অপরের জন্য। যদি আফজালের হাতে তুলে দিতে পারতাম অ্যাক্সিডেন্টের আগে, তাহলে এখন আমি এই সিদ্ধান্ত নিতাম না। আনিতা বেগম চুপ হয়ে গেলেন। তিনি জানেন ফারুক তালুকদার কখনো না ভেবে কিছু করে না, সব সময় সব কিছু মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেন। পাশ থেকে আনিস তালুকদার বলে উঠল, কিন্তু ভাই, আমাদের আগে তো ওদের বাড়ির লোক এসেছে, এতদিন খেয়াল রাখছে, মেয়ে তো আমাদের কাছে দিবে না। ওরা দিবে কি দেবে না সেটা আলাদা ব্যাপার, তবে ছাড়াকে আমাদের সাথে নিয়ে আসবো, এটা আমাদের কর্তব্য। শুভ্র সিঙ্গাপুরে অপারেশনের আগে নিম্ন কণ্ঠ বলেছিল, আব্বু আমাদের আলাদা করিও না, ও আমার স্ত্রী, তারপর তো সবাই জানিস। আর আমিও ওদের হাতে মেয়েটাকে তুলে দিতে ছোট লোকের পরিচয় দিতে পারবো না। এবার পুরোপুরি নিশ্চুপ হয়ে গেল পুরো হলরুম। আনিতা বেগম আর কিছু বললেন না, শ্রাবণও চুপ। নিজের স্ত্রীর দিকে এক ঝলক তাকালেন। সেও কিনা একসময় এই ছোট্ট মেয়েটাকে শুভ্রর থেকে আলাদা করতে চেয়েছিল, আর আজ সত্যিই আলাদা। কিন্তু মন বলছে এক থাকলে ভালো হতো, কিন্তু সময় সব সময় ভাগ্যের উল্টো দিকে চলে। সেজন্যই হয়তো শুভ্র ছাড়া এক হয়েও হতে পারছে না। ফারুক তালুকদার উঠে রুমে চলে গেলেন। গোছাতে একাই যাবেন তিনি, যদিও শ্রাবণ সাথে যেতে চেয়েছিল, তবে ফারুক তালুকদার সাপ মানা করে দিয়েছেন। মিনিট 20 পর ফারুক তালুকদার রুম থেকে গুছিয়ে বের হলেন। আনিতা বেগমের চোখ মুখ গরম, শক্ত করেই বলে উঠল, আরও একবার ভাবো, আমার ছেলের কোনো ক্ষতি হলে সব দোষ তোমার। ওই মেয়েকে এনো না এই বাড়িতে। চুপ করবে আনিতা? আনিতা বেগম থমকালেন এমন গমগমে শব্দে। তবে এবার অত্যন্ত রাগ ছেলের কথা চিন্তা করে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আবারও বলে উঠলেন, ওই বাইরের মেয়ের জন্য আমার ছেলেটার ক্ষতি করে ছাড়বে তুমি? ফারুক তালুকদার বেশ জোরে একটা ধমক দিলেন।
আনিতা বেগমকে। আনিতা বেগম সহ বাড়ির সকলে কেঁপে উঠল। ফারুক তালুকদার রাগে কণ্ঠে জোরেই বলে উঠল, কাকে বাইরের মেয়ে বলছো? সারাকে? ও আমাদের শুভ্রর বউ। শুধু শুভ্র স্মৃতি নেই বলে কিছু বুঝতে পারছে না, নয়তো নিজের ছেলের পাগলামি দেখতে তুমি। ফারুক তালুকদারের কথা শেষ হতে না হতেই পেছন থেকে একটা নরম কণ্ঠ ভেসে এলো, আমার স্মৃতি হারিয়েছে মানে? আর ছাড়া আমার বউ মানে? বুঝলাম না, কোন ছাড়া? চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য।